রাইসা আক্তার অর্থাৎ ডিসিস্ট রামিসা আক্তারের বড় বোন, যেহেতু তিনিও শিশু ছিলেন, তার ক্ষেত্রে আমরা মাননীয় ট্রাইব্যুনালের আদেশ মোতাবেক ট্রায়াল ইন ক্যামেরা বা সহজে যেটা বলা হয় যে ক্যামেরা ট্রায়ালে অনুষ্ঠিত হয়েছে বলে আমরা অংশগ্রহণ করেছি। সব মিলে 16 জন সাক্ষীর সাক্ষ্য আইন অনুযায়ী যথাযথভাবে আজকে ট্রাইব্যুনালে গৃহীত হয়েছে এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের 20-2 উপধারা অনুসারে যেহেতু বলা হয়েছে যে এই ধরনের মামলা অর্থাৎ নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা বিচার শুরু হইলে একটানা চলিবে প্রতি কর্মদিবসে, সেই আইনের বাধ্যবাধকতা অনুসারে আমরা মাননীয় ট্রাইব্যুনালে আবেদন রাখি, সাবমিশন রাখি আগামীকাল এই মামলার অদ্য সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া ক্লোজ করে আগামীকাল আসামি পরীক্ষা অর্থাৎ 342 জন্য রাখার জন্য। তখন মাননীয় ট্রাইব্যুনাল আইনের সেই সাবমিশন শুনে সকল সাক্ষীর সাক্ষ্য গ্রহণ যেহেতু শেষ হয়ে গেছে, সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া ক্লোজ করে আগামীকাল আসামি পরীক্ষা জন্য রেখেছেন। অর্থাৎ সিআরপিসির 342 ধারার অধীনে আসামিকে এই মামলায় সাক্ষীগণ কর্তৃক প্রদত্ত সাক্ষ্যের ইনক্রিমিনেটিং এভিডেন্স পড়ে শোনানো হইবে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। আপাতত আগামীকালের প্রস্তুতির জন্য আমরা বিভিন্ন সাক্ষ্য বিশ্লেষণ করে আদালতে উপস্থিত হব, অর্থাৎ ট্রাইব্যুনালে উপস্থিত হব। মাননীয় ট্রাইব্যুনাল আগামীকাল আসামি পরীক্ষা করে তার বিবেচনায় যেদিন যথোপযুক্ত মনে করেন সেদিন আর্গুমেন্টের জন্য তারিখ নির্ধারণ করলে সেই তারিখে এসে যুক্তিতর্ক বা আর্গুমেন্ট আমরা করিব। আমাদের সকল সাক্ষী উপস্থাপন করা হয়েছে, একজন নয় 2 জন সাক্ষীর সাক্ষ্য আমরা মনে করেছি প্রসিকিউশন পক্ষে যে তেমন প্রয়োজনীয় না। একজন হলো ইএস অর্থাৎ আসামির গ্রামের ঠিকানা যাচাই বাছাইয়ের জন্য তার এলাকার একজন যে এসআই বা এএসআই দিয়ে তার ঠিকানা যাচাই করার জন্য যে ইএস বা এনকোয়ারি স্লিপ বার্তা পাঠানো হয় সেই একজন সাক্ষী। আরেকজন হলো এই মামলার যিনি রেকর্ডিং অফিসার অর্থাৎ যিনি এই মামলাটা শুধুমাত্র বিপি ফর্ম 27 রেকর্ড করেছেন, করে তদন্তকারী কর্মকর্তাকে তদন্তের জন্য হাওলা করেছেন, এই 2 জনকে।